যতজন আর্মিতে চাকরি হারিয়েছে তাদের এই 500 জনকে উনার নিয়ে একসাথে একটা মিটিং করা উচিত। এই 500 জনকে নিয়ে মিটিং করে বলা উচিত যে তোমরা বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র কে আছে, তোমাদের মধ্যে সবচেয়ে যে সিনিয়র আছে তাকে আমি আমার নিরাপত্তা উপদেষ্টা করব। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যারা সবচেয়ে কষ্ট করেছে তাদের মধ্যে সিনিয়রদেরকে নেন না কেন? আপনি তা না নিয়ে আপনি লিগারদেরকে নিচ্ছেন কেন? তিনি যদি এই মাহমুদুর রহমান সাহেব সহ পিনাকি সহ এনাদেরকে যদি উনি মানে সাথে নিয়ে না আসেন এবং উনি যদি ছাত্রদেরকে এরকম এতিম করে রাখতে থাকেন, ছাত্ররা যদি কোনো রাজনৈতিক এখানে আরে কাঠামো না থাকে, তাহলে কিন্তু এটা আবার হবে। আমি কিন্তু সন্ত্রাসী কার্যক্রমকে একদম আমি উড়িয়ে দিব না, বোমা ঘটনা আমি উড়িয়ে দিব না। যদি তারা মনে করে যে পুলিশ এখন লিগের, তো তাহলে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিল। ধরেন তারা ওগুলো করতে পারছে না, সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিল। আপনি আজকে দেখলেন না রিকশাওয়ালারা কোথা থেকে এত রিকশা একসাথে হয়ে গেল শুরু করে, কোনোদিন আন্দোলন শুনলাম না, হঠাৎ করে তাদের লিড দিল কে? সাইফুল হক ভাই। সাইফুল হক ভাইয়ের সাথে এই রিকশাওয়ালাদের সম্পর্ক কবে থেকে হইল এটা আমি বুঝলাম না। ওই যে যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাকি যেন একটা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, হ্যাঁ, তো উনি ওখান থেকে যে খুব এখন হয়ে গেলেন। এখন আমার কথা হচ্ছে যে ব্যাটারি চালিত তো এসে গেছে, ব্যাটারি চালিত আপনার যে ব্যাটারি গুলো এগুলো চলে আসছে, এই ইঞ্জিন গুলো এগুলো অলরেডি ইম্পোর্ট করা হয়েছে। এই ইম্পোর্ট কিন্তু এখন বন্ধ, অর্থাৎ ব্যাটারি চালিত আর বাড়বে না। রিক্সাও আপনি আর বাড়ায়েন না, কারণ আমরা এখন অন্যদিকে যাচ্ছি, রাইট? সো আমার কথা হচ্ছে যে ব্যাটারি চালিতদেরকে কি আমরা বের করে দিব? ব্যাটারি চালিতদেরকে বের করে দিব আর রিক্সা চালকরা সব থাকবে? এটা তো হয় না, এটা আমরা পারি না। তো সো ব্যাটারি চালকরা থাকুক মিরপুরের দিকে। আপনারা যদি অন্য জায়গায় থাকতে চান, আপনারা যদি এরিয়া ভাগ করে নিতে চান যে ব্যাটারি চালিত এইটা আপনার প্যাডেল চালিত এইটা করেন, অসুবিধা নাই। কিন্তু তুলে দিতে হবে কেন? তুলে দিতে হবে কেন? ব্যাটারি চালিত তুলে দিতে হবে কেন? ব্যাটারি চালিত থাকলে তাদের সমস্যা নেই, তারা তাদের কাজ করবে, এরা তাদের কাজ করবে। এক্স্যাক্টলি, তারা ভিন্ন জায়গায়, তাদের যদি মনে হয় যে কম্পিটিশন আনফেয়ার, তাহলে ভিন্ন জায়গায় করুক। যেমন আমাদের মানে বনানীদের ভিতরে আছে যেখানে কোনো মোটর চালিত ইজ নট অ্যালাউড। হ্যাঁ, ওখানে আপনার প্যাডেল চালিত করতে হয়, না হলে আপনার রেজিস্ট্রেশন করেন। আমার কথা হচ্ছে এটা আসলে দুষ্টমি হচ্ছে। আমি সরি, আমি এগেইন এই এটা তো বাস্তব সত্য কথা। আপনি তো এখানে সরি বলার কিছু নাই। রিকশাওয়ালারা হঠাৎ করে নিজেদের আন্দোলন নিয়ে শাহবাগে হাজির হয়ে গেল। এখন যে কেউ তো আন্দোলন নিয়ে শাহবাগে হাজির হয়ে যাবে, সচিবালয়ে হাজির হয়ে যাবে, এটা তো নতুন ধরনের একটা ট্রেডিশন শুরু হয়ে গেল। এটা যেটা আপনার করতে হবে, এখানে কিন্তু আমাদের যারা উপদেষ্টা আছেন তারা বুঝতেছেন না যে আমাদের বিরুদ্ধে কিন্তু সারাক্ষণ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে যদি উনার করতে হয়, আটকাইতে হয়, তাহলে আরো একটা জিনিস বলি। আমি যেমন 500 অফিসারকে বললাম তাড়াতাড়ি ঢুকায় দেন, আর্মি অফিসার। এরশাদের সময় কিন্তু এরশাদ কি করছিল? আর্মি অফিসারদেরকে ঢুকাইছিল পুলিশে। আমাদের পুলিশ এখন যে অবস্থা, সেই জন্য এদেরকেও পুলিশে ঢুকানো উচিত বলে আমি মনে করি। একটা। দ্বিতীয় কথা, আমি আপনাকে বলেছি যে যেখানে লিয়েজও থাকতে হবে মিলিটারির সাথে স্টুডেন্টদের, সমন্বয়কদের। সুতরাং তারা যাতে একসাথে কোনো একটা জায়গায় অ্যাকশনটা নিতে পারে, সেখানে রাজনৈতিক কভারটা দিবে হচ্ছে ছাত্ররা, এবং সেখানে অ্যাকশন কাজটা করবে আর্মি। আমি মনে করি দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট দে শুড ডু। আমি মনে করি জেনারেল হাফিজের ব্যাপারে আমাদের এটা বোঝা উচিত, প্রধান উপদেষ্টার। আমাদের প্রধান উপদেষ্টার এই গোয়েন্দা ইয়েগুলো কেন ঠিক হয়েছে কিনা এটা দেখা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মনে করি যে উনি বিপ্লবীদেরকে আসলে বাংলাদেশে নিচ্ছেন না। বাংলাদেশের বিপ্লবীদেরকে মনে রাখতে হবে কারা বিপ্লবী। আজকে কিন্তু আমাদের ছাত্ররা যেটা করেছে, এই ছাত্ররা যেটা করেছে এটা কিন্তু একদিনে হয় নাই। এটা ওরা মনে করতে পারে যে ওদের কোনো কারো কাছে ওদের উত্তরাধিকার নেই, কিন্তু আমরা যখন এই একটা কাজ করে ফেলি, আমরা হয়তো ভাবি যে আমরা পূর্বের থেকে কিছু করিনি, আমরাই করে ফেলছি, কিন্তু আসলে কিন্তু পূর্বের থেকে করছি। আমরা যদি ইতিহাস পড়ি তাহলে বুঝবো। 2009 সালে প্রথম শেখ হাসিনার সাথে বিদ্রোহ করছেন হচ্ছে গিয়ে আর্মির অফিসাররা, যারা বিডিআর হত্যাকাণ্ডের এইগুলার প্রতিবাদ করেছিলেন।
এবং তাদের চাকরি গেছে এবং তাদের উপরে চরম অত্যাচার হয়েছে। এই মানুষগুলোকে প্রফেসর ইউনূসের ক্ষমতায়ন করা উচিত, এক। দ্বিতীয়, তারপরে বিদ্রোহ করেছে, আপনারাও করেছেন, আমি আপনাদের ইয়ে করছি না, কিন্তু আপনারা সবাই করেছেন। কিন্তু আমি আরেকটা বলি, তারপরে করেছেন হচ্ছে মাহমুদুর রহমান সাহেব, হ্যাঁ, 2009 সালে, আমার যেটুকু মনে পড়ে, আমি অতটা মাহমুদুর রহমান সাহেব। মাহমুদুর রহমান সাহেবের পরে আপনারা করেছেন, এই যে কনক করেছে, আপনি করেছেন, পিনাকি করেছে, হ্যাঁ, ইলিয়াস করেছে, সবাই করেছে। কিন্তু এরা যে এমন করেছে যে এরা দেশেও থাকতে পারেনি, এদের দেশ থেকে পালাতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই মানুষগুলোকে বাংলাদেশে এই সরকারের স্বাগত জানিয়ে এনাদের একটা প্রোগ্রাম থাকতে হবে, যে প্রোগ্রামের আন্ডারে উনারা এদেরকে ক্ষমতায়িত করে নিয়ে আসবেন বাংলাদেশে। ক্ষমতায়িত বলতে আমি এটা বোঝাচ্ছি না যে উনাদেরকে কোনো একটা ক্ষমতা দিয়ে, সেটা না। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে উনাদেরকে নিয়ে আসেন স্বাগত জানিয়ে। উনাদের এগেইনস্টে সমস্ত আপনি ওই কেস উল্টায় দেন, আপনার কাছে এটা নির্বাহী আদেশেই আপনি করতে পারেন। এবং এই লোকগুলো যদি আসে, অনেকে মনে করে যে, আমি মনে করি যে এই লোকগুলো আসলে আপনার মতো ওনারা নাও হতে পারে, আপনার একেবারে কার্বন কপি ইনারা নাও হইতে পারে, কিন্তু ইনারা বিপ্লবী, ইনাদের প্যাশন আছে, ইনারা আপনার জন্যই করবে, এই বিপ্লবের পক্ষেই ইনারা যুদ্ধ করবে বলে আমি মনে করি। এই জায়গায় এই কাজগুলো যদি করা যেত, আমার মনে হয় ডক্টর ইউনূসের হাত অনেক অনেক বেশি শক্তিশালী হতো। এবং আপনার এরা তো আছেই, বিপ্লবী ছাত্র নেতারা তো আছেই, পাশাপাশি ওনার বাহিনীগুলোকে যদি উনি নজর দিতেন, এখন প্রধান উপদেষ্টাকে সব দায়িত্ব নিলে তো হবে না, যেহেতু মানে ভাগ করা হয়েছে মন্ত্রণালয়গুলো, ওনাদেরও তাদের সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও তো এগুলো দায়িত্ব নিতে হবে। আর প্রধান উপদেষ্টা তো অবশ্যই অনেক বড় একটা ইয়ে আছে, এবং উনি আসলে অনেক ধরনের চাপের মধ্যেও আছেন। আবার উনি সরাসরি একজন রাজনীতিবিদও না, সেটা ওনার প্রতি হ্যাঁ, সেটা প্রথম একটা চাপ ওনার কাছে, এটা যে সরাসরি রাজনীতিতে আসা, এরকম একটা পরিস্থিতিতে বিপ্লবী সরকারের 13 বছর বয়সে আকবর রাজা, মানে বাদশাহ। 13 বছর বয়সে তার গুরু ছিল কে, নাম ছিল বাইরাম খান। বাইরাম খান তাকে রাজা বানিয়েছে, মানে তাকে বড় করেছে আর কি, মানে ট্রেন করেছে। 18 বছর বয়সে আকবর কি করে, বাইরাম খানের কল্লাটা ফালায় দেয়। তার কারণ সে বুঝছে যে বাইরাম খান তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াইছে। যেই বাইরাম খান থাকে, হ্যাঁ, আমি আপনাকে বলতে চাচ্ছি কি যে আসলে এটা তো সরকার চালানো, এটা তো প্রশাসন চালানো। এখানে কিন্তু হাসি মুখ থাকতে হবে, কিন্তু কঠোর হইতে হবে। আপনি হাসি মুখ থাকতেই পারেন, কিন্তু কাজের সময় কিন্তু আপনাকে কঠোর হইতে হবে। এবং আপনাকে বলতে হবে যে আমার কোনো উপায় ছিল না, আমার কোনো উপায় ছিল না। এটাই তো ব্যাপার। হ্যাঁ, আমি আমার ছোট্ট নিজের, হ্যাঁ, আমি একটা খালি বলতে চাই এখানে যে উনার যেটা উচিত ছিল যে যতজন আর্মিতে চাকরি হারিয়েছে তাদের এই 500 জনকে উনার নিয়ে একসাথে একটা মিটিং করা উচিত। এই 500 জনকে নিয়ে মিটিং করে বলা উচিত যে তোমরা বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র কে আছে, তোমাদের মধ্যে সবচেয়ে যে সিনিয়র আছে তাকে আমি আমার নিরাপত্তা উপদেষ্টা করব। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যারা সবচেয়ে কষ্ট করেছে তাদের মধ্যে সিনিয়রদেরকে নেন না কেন? আপনি তা না নিয়ে আপনি লিগারদেরকে নিচ্ছেন কেন? আমাকে এটা বুঝান। আপনি যদি হাসিনা, আপনি যদি কালকে, হ্যাঁ, এই যে এখন বলতেছে পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, এটা আমি শুনেছি মশিউর রহমান। হ্যাঁ, আমরা শুনেছি পল্লী বিদ্যুতের 45,000 এখন ইমিডিয়েটলি এসবি, এনএসআই এগুলো এবং ডিজিএফআই এর বোধহয় সবচেয়ে ভালো আপনার ফিল্ড নেটওয়ার্ক, তাদেরকে এক্ষুনি এটার মধ্যে ঢুকতে হবে। আমি দেখলাম কি কাদের না কি কোন স্বেচ্ছাসেবক বাহিনীর লিডার, সে নাকি আনসারের মধ্যে কাজ করছিল, অন্যরাও করেছে। আচ্ছা, কালকে কতজন আনসার ছিল কালকে ওখানে? অসংখ্য। আমরা তো দেখলাম যে দল বেঁধে এই আনসারগুলো নাকি অনেকদিন থেকে ঢাকাতেই অবস্থান করছে। এদের দোকানে কেউ দিচ্ছে, এদের পেছনে তো আছে এদের আর্থিক এরা ড্রেস পরে ঘুরতেছে। আমি 4-5 দিন আগে একটা ভিডিও দেখেছি, এরা এই যে ছাত্র যারা বিপ্লবী ছাত্র তাদেরকে তারা বকা দিচ্ছে, একটা মানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মানে ওরা আমাদেরকে দেখে পালিয়েছে এরকম বলতেছিল। তো ওরা ছাত্রদের উপরে এত ক্ষিপ্ত কেন? আনসাররা ছাত্রদের উপরে ক্ষিপ্ত হবে কেন? ছাত্ররা তার ক্ষমতায় নেই না, তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে একটা মানে একটা
এখানে একজন লিখেছে যে 40,000 আনসার ছিল। 40,000 আনসার বলতেছে। 40,000 কালকে ওখানে এই ইয়েতে আনবিলিভেবল। আমার মনে হয় না সচিবালয় এটা 40,000 হলে ওখানে ছাত্ররা কত গেছিল আমি জানি না। এনিওয়ে হোয়াট আই এম ট্রাইং টু সে, কারণ আমরা এই সংখ্যাটা যেহেতু এক্সাক্ট সংখ্যা আমরা জানি, অনেক ছিল এটা দেখা গেছে যে অনেক ছিল এবং ছাত্ররাও এখানে মানে হাজির হয়েছে অনেক। আমি এখন আবারও বলতে চাই যে প্রধান উপদেষ্টা যদি এই 500 জন আর্মি অফিসারকে ক্ষমতায়ন না করেন, তিনি যদি এই মাহমুদুর রহমান সাহেব সহ বিনাকি সহ এনাদেরকে যদি উনি মানে সাথে নিয়ে না আসেন এবং উনি যদি ছাত্রদেরকে এরকম এতিম করে রাখতে থাকেন, ছাত্ররা যদি কোনো রাজনৈতিক এখানে আরে কাঠামো না থাকে, তাহলে কিন্তু এটা আবার হবে। আপনাকে আমি বলে দিচ্ছি, জেনারেল ওয়াকার কিন্তু আফটার অল উনি শেখ হাসিনার আত্মীয়, উনি আমাদের মতো করে এইভাবে দেখবে না জিনিসটা। এটা বলে কোনো লাভ নাই, এটা উনি আমাদের মতো করে দেখবেন না। সুতরাং জেনারেল ওয়াকারকে আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার আর্মির ভিতরে আপনি অ্যান্টি হাসিনা গ্রুপকে ক্ষমতায়ন করেন। আপনি যদি পুলিশের মধ্যে তাদেরকে ক্ষমতায়ন না করেন, বিজিবির মধ্যে তাদেরকে ক্ষমতায়ন না করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় না করেন, পুলিশের মধ্যে না করেন, তাহলে আবার আসতেছে এটা, আবার আসবে অন্য কোন রূপে আসবে। এই যে জুডিশিয়াল একবার চেষ্টা করলো, আবার এই সচিবালয়ে ঘেরাও চেষ্টা করলো, এরপর আমরা বিদ্যুতের কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে, এরপরে আবার কোন দিক থেকে আসবে? এবার আমি কিন্তু সন্ত্রাসী কার্যক্রমকে একদম আমি উড়িয়ে দিব না, বোমা ঘটনা আমি উড়িয়ে দিব না। যদি তারা মনে করে যে পুলিশ এখন লিগের, তো তাহলে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিল। ধরেন তারা ওগুলো করতে পারছে না, সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিল। কারণ যারা ওত পেতে আছে তারা তো উদ্দেশ্য নিয়ে আছে, এটা মানে একটা পর একটা বিরক্ত করবে। আপনি যেটা বললেন পয়সা পাচ্ছে, আপনি তো বললেন যে পয়সা দেওয়া হচ্ছে, এটাকে ফান্ড দেওয়া হচ্ছে কোথাও থেকে। তাহলে আমি মনে করি সেই হিসাবে আমাদের উপদেষ্টা মণ্ডলী নাইভিটি দেখাচ্ছেন, নাইভিটি। উনারা আসলে আমার মনে হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা, সেদিন আমি দেখলাম যে আমাদের আমার প্রিয় একজন অফিসার সাজ্জাদ ছিল, আমরা এনডিসিতে একসাথে, সে এখন ডিজি হয়েছে আনসারের, তো সে কথা বলতেছে। আমি তো গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি তো উনাকে কোনো টেক চার্জ দেখলাম না, এটা কিন্তু প্রধান উপদেষ্টা মনে করেন কি সবকিছু লিখে দিলেই তত্ত্ব বললেই হয়। এটা তত্ত্বের বিষয় না, এটা পার্সোনালিটির বিষয়, এটা ব্যক্তিত্বের বিষয়, এটা রেপুটেশনের বিষয়।